বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। দেশের এবং দেশের সঙ্গে সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আজকে তৃতীয় মাত্রার অতিথি ইংরেজি দৈনিক নিউজ সম্পাদক এবং ইতিহাসবিদ নুরুল কবির। স্বাগত আপনাকে তৃতীয় মাত্রায়। নানা বিষয় নিয়ে মানুষের মধ্যে এক ধরনের আশা এবং নিরাশা, সবার মধ্যে হয়তো দুটো একসঙ্গে নেই, কিন্তু এক ধরনের সামগ্রিকভাবে নাগরিক সমাজের মধ্যে আশা নিরাশার একটা দোলাচল আমরা দেখতে পাই। সেটা রাজনীতি নিয়ে হোক, অর্থনীতি নিয়ে হোক, সমাজ নিয়ে হোক, আন্তর্জাতিক পরিস্থিতি বা বৈশ্বিক সম্পর্ক নিয়ে হোক। আপনি কি দেখেন মিস্টার নুরুল কবির, বা এই আশা নিরাশার যে পক্ষ যদি করতে চাই, কোন পক্ষে আপনি নিজেকে ফেলবেন? দেখুন, জীবন, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, জাতীয় এবং আন্তর্জাতিক, আমরা প্রত্যেকেই একই সঙ্গে ব্যক্তি, আবার একই সঙ্গে গোটা বিশ্বজগতের একজন সদস্য। এই জীবন আশা এবং নৈরাশ্য এই দুটো দিয়েই গঠিত হয়, দুটো দিয়েই চলে। ইতিহাসের বিভিন্ন বড় বড় বাক পরিবর্তনের সময় কখনো কখনো মানুষ একটু বেশি আশাবাদী হয়ে ওঠে, আর সেই আশা যদি ভঙ্গ হবার সম্ভাবনা তৈরি হয়, সেখানে নৈরাশ্য তার উপর ভর করে। আপনি যদি বাংলাদেশকে কেন্দ্র করে এই সময়ে কথা যদি জিজ্ঞাসা করেন, তা আমি বলবো দুটোরই যথেষ্ট ভিত্তি আছে, দুইভাবেই দেখবার। সেখান থেকে কোন দিকে শেষ পর্যন্ত বাংলাদেশ এগিয়ে যায় বা অগ্রসর হয়, সেটা ভবিষ্যতে দেখবার ব্যাপার আছে। আশার কারণ তৈরি হয়েছিল গত বছরের জুলাই আগস্ট মাসে, যখন একটা বিপুল গণজাগরণের মাধ্যমে, গণতন্ত্র পরায়ণ গণজাগরণ, একটা অগণতান্ত্রিক সরকারের অধীনে শ্বাসরুদ্ধকর অবস্থায় প্রায় সাধারণভাবে 15 বছর এবং বিশেষভাবে 10 বছর 1914 সালের পর থেকে যেই রকম একটা অটোক্র্যাটিক সরকারের অধীনে একটা লুটপাটের অর্থনীতির মধ্যে একটা রাজনৈতিক স্বাধীনতাবিহীন এক পরিবেশের মধ্য দিয়ে দেশের মানুষ যাচ্ছিল, সেই সময়ের যে নৈরাশ্য, সেই নৈরাশ্য কাটিয়ে উঠতে তরুণ শিক্ষার্থী সমাজ যখন এগিয়ে আসে এবং তার পূর্বের যে 15 বছরের সংগ্রামের যে থেকে আন্দোলন সংগঠিত হয় গণতন্ত্রের জন্যে, ভোটাধিকারের জন্যে, বাক স্বাধীনতার জন্যে, একটা সুষ্ঠু অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যে, সেই আন্দোলনের মধ্য দিয়ে বিকশিত চেতনার সঙ্গে যখন সেই চেতনা বাস্তবায়নের জন্য তরুণ সমাজ রক্ত দিয়ে প্রতিরোধ করতে দাঁড়ায়, তখন এই দেশে সকল শ্রেণীর মানুষ রাস্তায় এসে সেই তরুণদের সঙ্গে একত্রিত হয়েছিল এবং অসংখ্য মানুষের রক্তদানের মধ্য দিয়ে, আঘাত প্রাপ্তির মধ্য দিয়ে একটা স্বৈরতান্ত্রিক সরকারের জগদ্দল পাথর থেকে নিজেকে মুক্ত করে। এরকম একটা সময়ে যে কোনো দেশে, যে কোনো কালে কিংবা যে কোনো সমাজেই একটা বিপুল আশার, আকাঙ্ক্ষার সঞ্চার হবে, এটা স্বাভাবিক। খুব ক্রিটিক্যাল লোকজন ছাড়া তার পরবর্তীকালে কি ঘটতে যাচ্ছে বা কিংবা তার ইতিহাস বোধ যাদের মধ্যে খুব পরিপূর্ণভাবে জাগ্রত থাকে না, তাদের ছাড়া বিপুল অধিকাংশ মানুষই আশাবাদী হয়ে উঠেছিলেন যেখানে কতগুলি ইতিবাচক রাজনৈতিক পরিবর্তন হবে, একটা নিয়মকানুন ভিত্তিক অর্থনীতির বিকাশ ঘটবে, ভোটাধিকার পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হবে এবং বাংলাদেশের স্বাধীনতার যে স্বপ্ন, এক ধরনের সমতা ভিত্তিক সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাবে, এই আশাগুলো সঞ্চার হয়েছিল। এবং যেই সমস্ত রাজনৈতিক দলগুলো, প্রতিষ্ঠানগুলো এই সংগ্রামের সঙ্গে বিভিন্ন পর্বে যুক্ত ছিল, কেউ নিরন্তরভাবে, কেউ থেকে কিংবা কেউ সর্বশেষ স্তরে পর্যায়ে, তাদের সবার একটা কনসেনসাসের ভিত্তিতে অধ্যাপক ইউনূসের নেতৃত্বে একটা সরকার প্রতিষ্ঠিত হয়। এই সরকারের কাছ থেকে মানুষের মেলা আশা আকাঙ্ক্ষা ছিল। তার 1 বছর অতিক্রান্ত হওয়ার পর আজকে বাংলাদেশের যে অবস্থা এবং যেই তরুণ শিক্ষার্থী সমাজ একটা আশার সঞ্চার করেছিল জনমনের মধ্যে, যেই তরুণদের উপর
এই দেশের গোটা সমাজ একসময় আস্থা হারিয়ে ফেলেছিল, সেই আস্থা যারা ফেরত এনেছিল তাদের আচার আচরণ থেকে শুরু করে, সরকারের পারফরমেন্স থেকে শুরু করে, আইনগত পরিস্থিতির, আইনশৃঙ্খলা পরিস্থিতির অনুন্নয়ন থেকে শুরু করে, এবং নতুন করে নানা দুর্নীতির খবর নানাভাবে সমাজে আলোচিত হওয়ার ফলে এক ধরনের নৈরাশ্য দেখা দিয়েছে। সেটাও স্বাভাবিক। এখন এর জন্য আপনি কাকে দায়ী করবেন সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই কারণে যে এই যেই দায়ী কর্তৃপক্ষ এবং দায়ী রাজনৈতিক সংস্কৃতি, এটাকে যদি আমরা শনাক্ত করতে না পারি, এখান থেকে উদ্ধারের সংগ্রামও ঠিকমতো করা যাবে না। প্রধানত দরকার এদের জন্য দায়ী সরকার, কারণ একটা রাষ্ট্রের সরকারই সব কিছু পরিচালনা করে। তো সেই ক্ষেত্রে সরকার নানান দিক থেকে কিছু কিছু ভালো কাজ করবার উদ্যোগ গ্রহণ করলেও সামগ্রিকভাবে তো এই সরকার মানুষের আশাকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতিপরায়ণভাবে অগ্রসর হতে পারেনি। যেমন ধরুন, একটা দুর্নীতির দায়গ্রস্ত সরকার যখন পতিত হয়, তারপরে যে সরকার গঠিত হয়, সেই সরকারের কাছে মানুষ স্বচ্ছ অর্থনৈতিক ব্যবস্থাপনা আশা করে, এবং মানুষ আশাবাদী হয়ে উঠেছিল তখনই যখন এই সরকারের মন্ত্রীগণ এবং এমনকি যিনি প্রধান, তিনিও বলেছিলেন যে তার সরকারে যারা মন্ত্রী হয়েছেন তাদের প্রত্যেকের এবং তাদের স্ত্রী কিংবা স্বামীর, স্পাউসের প্রকাশ্যে তাদের সম্পদের বিবরণী প্রকাশ করবেন। করেন তো নাই। এক বছরের মাথায় এসে উল্টো তাদের এই মন্ত্রিসভার অনেক মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির পরিষ্কার অভিযোগ সমাজে আলোচিত হয়। দুর্নীতি দমন সংস্থার ভেতরে দুর্নীতি আছে, এগুলি নিয়ে পত্রপত্রিকায় রিপোর্ট হয়। রাজনৈতিকভাবে এখানে একটা স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে আপনার একটা নতুন যাত্রার শুরুর কথা মানুষ আলাপ করেছে। সেই নির্বাচন আদৌ সংগঠিত হবে কি হবে না, সেটা নিয়ে মানুষের মধ্যে এখন সংশয়। আমরা ওই নির্বাচনের প্রসঙ্গে একটু পরে আসি। কালকে দিনের ঘটনার মধ্যে যদি একটু আমি আসছি লক্ষ্য করুন তো, এরকম একটা অবস্থায় যেই মুহূর্তে আসলে এই দীর্ঘ সংগ্রাম বিজয় লাভ করে, সেই মুহূর্ত থেকেই আবার সেটা পরাজিত হওয়ার প্রক্রিয়া শুরু হয়। এই কারণে যে আপনি লক্ষ্য করুন, আওয়ামী লীগের দোসরদের, সেই পতিত সরকারের যারা নানাভাবে অন্যায় অপরাধের সঙ্গে যুক্ত হয়েছিল, তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করার ক্ষেত্রে তাদের সম্পদ রক্ষা করবার জন্য আন্দোলনকারী শক্তির অনেকেই টাকা পয়সার বিনিময়ে তাদের সম্পদ রক্ষার দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে, এমনকি সে আওয়ামী লীগ আমলের মতোই এই যে গয়রহ মামলা দায়ের করার মধ্য দিয়ে মামলা বাণিজ্য করবার ক্ষেত্রে স্বচ্ছ পরিষ্কার অভিযোগ আছে, সেগুলোর কোনো নিষ্পত্তি ঘটে না। এমনকি মন্ত্রীর স্বামী অপরাধীদের ফ্যাক্টরি রক্ষা করছেন, সেই অভিযোগ এই সব দেশে বহুদিন ধরে আলোচিত হচ্ছে। একদিকে যেমন তাদের সম্পত্তির হিসাব আমরা দেখি নাই, আরেক দিক থেকে মানুষের যখন সংশয় তৈরি হয় যে তাদের অবৈধভাবে অনেকের, সবার নয়, সম্পদ বৃদ্ধি পাচ্ছে, এইটা মানুষের মধ্যে হতাশা জাগাতে বাধ্য। সবচেয়ে বড় কথা, তরুণদের মধ্যে যারা এই রাজনীতি এগিয়ে আসলেন, তাদের এক একজনের আচার ব্যবহার, চাল চলন, জীবন যাপন এমন একটা উদ্ভট জায়গায় বা উদ্ভট রূপ পরিগ্রহণ করলো, সেখানে তরুণদের প্রতি যে ন্যায্য আস্থা প্রতিষ্ঠিত হয়েছিল সমাজে, সেইটাও ভেঙে যেতে বসেছে। তো ফলে এটা একটা হতাশার জায়গা তৈরি হচ্ছে। যেহেতু আপনি তরুণদের কথা বললেন, জাস্ট আমি যে প্রসঙ্গটা যেতে চাইছিলাম তার আগে ওই ধারাবাহিকতায় প্রশ্নটা করতে চাই। কালকে একটা অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা বলেছেন যে যখন মিডিয়া রিফর্মস নিয়ে কথাবার্তা হচ্ছিল, যেটা কবে করছেন, কেন করতে পারছেন না, তার জবাব দিতে গিয়ে উনি অনেক প্রসঙ্গের মধ্যে একটা বলেছেন যে 2 মাস ধরে অনিশ্চয়তা আছে কখন নেমে যেতে হয়, মানে আজকেও নেমে যেতে হতে পারে, কালকেও নেমে যেতে হতে পারে। একটা সার্টেন নিশ্চয়তা যদি থাকতো যে এই সময় পর্যন্ত থাকবো, তাহলে কাজগুলো করা অনেক সহজতর হতো। জি, ধন্যবাদ। যেমন এই যে
একজন তথ্যমন্ত্রী যিনি ছাত্রনেতা ছিলেন, তিনি তার মন্ত্রিত্বের সময়কাল নিয়ে নিজে কিছু বলতে পারছেন না। দুটো, একটা হচ্ছে যে কেউ তার চাকরি খাবে, মন্ত্রীর চাকরি, সেটা তার চাকরিচ্যুত করবার একমাত্র অধিকার হচ্ছে আইনগতভাবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের। আরেকটা হচ্ছে যে উনি নিজে এই চাকরিটা ছেড়ে দিবেন, মন্ত্রিত্ব ছেড়ে দিবেন, সেটার জন্য তো দোলাচলে থাকবার বিষয় থাকে না। অর্থাৎ সিদ্ধান্ত নিলেই উনি ছেড়ে দিতে পারেন অথবা অব্যাহত থাকতে পারে, কিন্তু সেটা তো নয়, বোঝাই যাচ্ছে। তো এখানে চাকরিচ্যুতির সব প্রশ্নটা এখানে প্রচ্ছন্ন আছে। তো এখন আমরা যদি এইভাবে দেখি, তো অধ্যাপক ইউনূস তো নিজেই বলেছিলেন ছাত্ররা তার থেকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, অর্থাৎ তারই নিয়োগকর্তা হচ্ছে যে তরুণরা। এখন সেই তরুণদের কেউ চাকরির ঝুঁকির মধ্যে পড়েছেন। উনি একটু বোঝাতে চাইছেন যে রাজনৈতিক একটা চাপ আছে, আমি আসছি সেই জায়গায়। তো তার চাকরি যদি ঝুঁকির মধ্যে পড়ে, অর্থাৎ যারা মন্ত্রী পরিষদের নিয়োগ দিয়েছেন প্রধান উপদেষ্টা সহ, তিনি চাকরির ঝুঁকিতে পড়েছেন, ইঙ্গিত দিয়েছেন রাজনৈতিক চাপ আছে। রাজনৈতিক চাপটা কোত্থেকে আছে? এই প্রসঙ্গে তিনি সাম্প্রতিক কালগুলিতে প্রকাশ্যে কী কী সব কথাবার্তা বলেছেন সেটা দিয়ে একটা অ্যাসেস করা যেতে পারে। যেমন ধরুন, তরুণদের যে এনসিপি নামে যে রাজনৈতিক দল তৈরি হয়েছে, তাদের তো এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক ম্যানিফেস্টো প্রকাশিত হয় নাই। ফলে তারা কী ধরনের রাজনীতির মধ্য দিয়ে দেশকে পরিচালনা করতে চান ভবিষ্যতে, সেটা কি কোনো গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন, গণতান্ত্রিক মধ্যপন্থী আদর্শ নিয়ে এগোবে, নাকি তারা দক্ষিণপন্থী জামায়াত ইসলামী এবং অপরাপর রাজনৈতিক সংগঠনের মতন করে আরেকটা সংগঠন তৈরি করবে, নাকি তারা বামপন্থার দিকে ঝুঁকবে, এইটা কোনোটাই এখনো পর্যন্ত পরিষ্কার না। কিন্তু আমরা লক্ষ্য করেছি, পত্রপত্রিকায়ও খবর ছাপা হয়েছে যে জামাত ইসলামের সঙ্গে তাদের যখন ঘনিষ্ঠতা বাড়ছে, মিটিং টিটিং করছেন প্রকাশ্যে এবং গোপনে, যদিও সেই সব খবর গোপন থাকে নাই, তখন আমরা এই তথ্যমন্ত্রীকে তার ফেসবুকে একাধিক স্টেটাস দিতে দেখেছি। তার মধ্যে একটা হচ্ছে যে মওদুদীপন্থী, অর্থাৎ তিনি জামাত ইসলামীকে ইঙ্গিত করে পরিষ্কারভাবে বলেছেন মওদুদীপন্থী 4-5টা দল ইতিমধ্যেই সমাজে সক্রিয় আছে, আরেকটা নতুন মওদুদীপন্থী দল গঠন করবার কোনো প্রয়োজন নাই। এইটা তার সহকর্মীদের, আন্দোলন সহকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন। আচ্ছা, তারপরের থেকেই তার উপর চাপ বলুন কিংবা তার বিরুদ্ধে নিন্দামন্দ, এবং ইতিমধ্যে গত 1 বছরের যে কতগুলো বট বাহিনী বলে, এই যে ফেসবুকে জামাত শিবিরের যে সমস্ত কর্মীরা, এই প্রসঙ্গটিও কালকের ওই অনুষ্ঠানে যে সমস্ত কর্মীরা তাদের মতে জামাতের মত এবং ইতিহাসের বিরুদ্ধে সুষ্ঠু এবং বস্তুনিষ্ঠ সমালোচনা করলেও যাদেরকে নানাভাবে ট্যাগ দেয়, অশ্লীলভাবে গালাগালি করার মধ্য দিয়ে তাদের সাংস্কৃতিক মানের পরিচয় দেয়, তাদের ফেসবুক পেজগুলোতে আমরা লক্ষ্য করেছি এই মন্ত্রীর বিরুদ্ধে ভীষণভাবে তারা সমালোচনা করছে। আর এই কথা সবাই জানে যে বড় বড় রাজনৈতিক দলগুলির মধ্যে দুটো ছিল, একটা আওয়ামী লীগ এবং একটা বিএনপি। আওয়ামী লীগের সমাজ থেকে আপাতত অপসারিত হওয়ার পরে বিএনপি রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে সুসংহত কোনো রাজনৈতিক দল হিসেবে কিংবা সুসমন্বিত রাজনৈতিক দল হিসাবে সর্বোপরি একটা কি বলবো, এটা যে কম্প্রিহেন্সিভ কোনো রাজনৈতিক মতাদর্শের পক্ষে একটা শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে নাই। তাদের কর্মীদের একটা বিরাট অংশ সেটা জামায়াতও করেছে, কিন্তু জামায়াতের সাইজ অনুযায়ী সেই সংখ্যা কম। বিএনপির সাইজ বড়, সুতরাং তারা নানান জায়গায় হাট মাঠ ঘাট দখলের মধ্যে নিয়োজিত ছিল, এখনও সেটা পুরাপুরি নিয়ন্ত্রণে আসে নাই। তাদের রাজনৈতিক নেতারা এক এক সময় এক এক ধরনের রাজনৈতিক বক্তব্য দেওয়ার মাধ্যমে তারা প্রমাণ করেছে যে তাদের সুসংহত কোনো রাজনৈতিক অবস্থান নাই। এমন একটা পরিস্থিতিতে জামায়াতের, বাংলাদেশের জাতীয় রাজনীতিতে জামায়াতের এক ধরনের সংগঠিত অ্যাসারশন, উত্থান আমি বলবো না, কারণ তারা এই সামাজিক ছিল, নতুন করে 5ই আগস্টের পর তার আপনার সাংগঠনিক শক্তি বৃদ্ধি পায় নাই, কিন্তু তারা যেভাবে আধিপত্য বিস্তার করেছে প্রশাসনের উপর, রাষ্ট্রের নানা প্রতিষ্ঠানের উপর, তারা অনেক সুসংগঠিত তুলনামূলকভাবে, এবং যে কোনো মনোলিথিক পার্টিতে তাই হয়ে থাকে। তো সুতরাং তাদের একটা প্রভাব
এই মন্ত্রীদের উপর। মন্ত্রীদের অনেকে জামাত ইসলামের সঙ্গে নানানভাবে যুক্ত, সেটা আপনার এই অনুষ্ঠানে আমি আরও বলেছি, কয়েকটা নামও একবার বলেছিলাম। আচ্ছা, তারপরে প্রশাসনের উপর, সর্বোপরি প্রধান উপদেষ্টার নানা ধরনের যে স্টাফ থাকে তাদের উপর তাদের এক ধরনের প্রাধান্য জামাত ইসলামী বিস্তার করে চলেছে। ফলে যেহেতু তথ্যমন্ত্রী মাহফুজ আলম জামায়াতের বিরুদ্ধে পরিষ্কারভাবে কথা বলেছে, সুতরাং রাজনৈতিক চাপ যদি থাকে প্রধানত সেখান থেকে আসবার কথা। এর মধ্য দিয়ে বিএনপি যে সমস্ত কাজের মধ্যে যুক্ত সেগুলোর থেকে নিজেদের মুক্ত করে বোঝার সময় এসছে, অপরাপর রাজনৈতিক শক্তি যারা এই দেশে একটা সমতাভিত্তিক গণতান্ত্রিক রাজনীতি করতে চায়, যে তারা একটা সরকার বিনুসের সরকারের মধ্যেই তার শাসনামলেই মন্ত্রী পরিবর্তন করবার মতো ক্ষমতা রাখে জামায়াত, বা সেটা পার্সু করবার জন্যে যাদেরকে ইউনূস একসময় নিয়োগকর্তা বলেছিলেন, তো নিয়োগকর্তাদেরকে সরিয়ে দিবার মতন আধিপত্য তারা রাষ্ট্রীয় প্রশাসনের উপর প্রতিষ্ঠা করতে পেরেছে। তো সেইটা শুধু তার জন্য নয়, তার সহকর্মী এবং অপরাপর রাজনৈতিক নুরুল কবির, আপনি মাথা ঠান্ডা করে চিন্তা করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে বট অ্যাকাউন্টের একটা বিগত সরকারের আমলে ছিল, এখনো আছে, এবং বিভিন্ন রাজনৈতিক দল সেগুলো আপনি খানিকটা বলছিলেন, এবং আগের আক্রমণের ধরন ধারণের চেয়ে এখনকারটা অনেক বেশি অরুচিকর, অশ্লীল। আগেরগুলোর মধ্যে হুমকি অনেক বেশি ছিল, কিন্তু এখন অনেক বেশি অশ্লীল মনে হয়। আমি একটু আপনার কাছে শুনতে চাই, মানে আপনি নিজেও তার একেবারেই সঠিক কথা আপনি বলেছেন। কারণ হচ্ছে, এবং আমি এটা লক্ষ্য করেছি যে দল মত, মানে জামাতের প্রসঙ্গটা আছে, কালকেই আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম, জামাতের একজন নেতা ওই অনুষ্ঠানে ছিলেন। এটা আঘাত লাগলে বিএনপিরও হয়তো ওই মাত্রায় নেই, তাদের মধ্যেও আছে, আওয়ামী লীগের মধ্যে তো এই প্রবণতা আছে, এনসিপির মধ্যে ওই প্রবণতা আমরা দেখে, কিন্তু যার শক্তি বেশি তার সংখ্যাটাও বেশি। দেখুন, মানে এই বিষয়টা তো এখন আপনি আর আমি যখন আলাপ করব, তো দুঃখের সাথে আলাপ করতে হয়। আমাদের সঙ্গে কখনই, সেটা প্রতিষ্ঠান হিসেবে নয়, ব্যক্তি হিসেবে নয়, কোনো সরকারের সঙ্গে সুসম্পর্ক ছিল না, এবং সেটা নিয়ে তো আমাদের কোনো দুঃখ নেই। এটা আমরা আমাদের জীবন চুজ করেছি যে সরকারে যারা থাকে তারা সবচেয়ে বেশি শক্তিশালী থাকে, এবং শক্তি যেখানে কেন্দ্রীভূত হয় নানা অপরাধের এবং আপনার অন্যায়ের নিপীড়নমূলক ক্ষমতা ব্যবহার করে আপনার নানা ধরনের গণতন্ত্রপরায়ণ ব্যক্তি, সমাজ এবং রাজনৈতিক শক্তির বিরুদ্ধে সেই শক্তিগুলোকে, রাষ্ট্রীয় শক্তিকে ব্যবহার করা হয়। এটা জেনে শুনেই আমরা মনে করেছি জীবনে যে একটা জীবনকে যদি আমরা কিছুটা তাৎপর্যপূর্ণ করে তুলতে পারি, তার উপায় হচ্ছে নিপীড়িত মানুষের, সেটা যখন যেই জনগোষ্ঠী রাজনৈতিক দলই নিপীড়নের শিকার হোক, তাদের প্রতি সমবেদনার, তাদের প্রতি সহানুভূতিশীল থাকা, এবং কারণ পাওয়ারের ধারণটাই হলো পাওয়ার কারো না কারোর বিরুদ্ধে বা কারো না কারো উপরে প্রযুক্ত হয়। এটা পাওয়ারের একটা সহজাত অন্তর্গত বৈশিষ্ট্য। তা আমরা পাওয়ারের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছি বরাবর। সুতরাং প্রত্যেকটা সরকার আমলে আপনি যেটা বললেন, তাদের নানা ধরনের তাদের দেওয়া অপবাদের শিকার আমরা হয়েছি, এখনো হচ্ছি। এখন যে সমস্ত রাজনৈতিক শক্তির আপনার সমালোচনা আমরা করি তথ্য এবং যুক্তি দিয়ে, সেই তথ্যকে খণ্ডন করতে না পারায়, যুক্তিগুলিকে খণ্ডন করতে না পারে আমাদেরকে গালাগাল। এখনকার মতো রুচির ভাষা, যেমন জামাত ইসলামী আশা করে যে দেশের ইতিহাসের কথা উঠবে, আপনার মুক্তিযুদ্ধের কথা উঠবে, মুক্তিযুদ্ধের চেতনার কথা উঠবে। মুক্তিযুদ্ধের চেতনার আমরা আওয়ামী লীগ আমলে সবসময় বলতাম যে এটা কোনো আওয়ামী লীগের মনোপলি না, আওয়ামী লীগ একা মুক্তিযুদ্ধ করে নাই। তো সেই সমাজের ভেতর দিয়ে উঠে আসা যে রাজনৈতিক চেতনার সঞ্চার হয়েছিল, যেটার বাস্তবায়ন হয় নাই, সেই চেতনায় বাস্তবায়ন করবার সংগ্রামটা অব্যাহত থাকতে হবে। সে আলোচনায় জামাত ইসলামী যদি আশা করে যে তাদেরকে প্রশংসা করতে হবে, যারা একটা পৃথিবীর ইতিহাসের ভয়াবহ গণহত্যার সঙ্গে
পাকিস্তানিদের পরিচালনায় গণহত্যার সঙ্গে সক্রিয় সহযোগিতা করেছে, তাদের সম্পর্কে ইতিবাচক কথা বলতে হবে, এই আশা করা এই করাটা তো খুবই অন্যায় তাদের দিক থেকে। কিন্তু তারা এই অন্যায়টা বোঝে না, আমাদেরকে কি বলে অশ্লীল ভাষায় গালাগাল দেয়। দুটো গালের কথা আমি শুনি, কিন্তু আমার নিজেরটার বাদ দিয়ে আমি আগেরটা একজনে বলি। সাম্প্রতিককালে আমাকে কাজী জেসিন, আমাদের কমিউনিটি কলিগ, তিনি তার অনুষ্ঠানগুলিতে একাধিক জায়গায় জামায়াতের মৌলবাদী রাজনীতি এবং তাদের অসহিষ্ণুতা, ৭১ তাদের অপরাধের জন্য অপরাধ বোধ না থাকা, এইগুলি নিয়ে কথা বলেছে। সেইখানে তাদেরকে জামায়াতের কর্মীরা যে কি বলে গালাগাল দিয়েছে, ধরুন মানে আওয়ামী লীগের দালাল বলেছে, অথচ আওয়ামী লীগের সময় অত্যাচারে তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছিল। আচ্ছা, আওয়ামী লীগের দালাল বলেছে, শাহবাগী বলেছে। সবচেয়ে বড় কথা, তার এই অপরাধের, জামাতকে সমালোচনার অপরাধের শাস্তিও তারা নির্ধারণ করেছে। কি বলেছে? এই মেয়েটিকে গণধর্ষণ করা উচিত। দেখুন, এখানে দুটো বিষয়। আপনি বলতে পারেন যে ওখানে তো জামাত ইসলামের নাম লেখা ছিল না, কিন্তু এটা একটা ছোট্ট সমাজ। এই যে আইটি দিয়েগুলি করা হয়, ওটা কারা পরিচালনা করে, এগুলো বুঝবার জন্য সময় লাগে না। এবং গালিটা এই কথা বলেই গালি দেয় যে জামায়াতকে সমালোচনা করেছে বলে তাকে গণধর্ষণের শিকার হওয়ার এটা তার প্রাপ্য হয়েছে। এইরকম আর এই ধরনের বহু মেয়ের বিরুদ্ধে এই ধরনের কথাবার্তা তারা বলে বেড়াচ্ছে। পৃথিবীতে নানা ধরনের নিপীড়ন আছে, অবিচার অত্যাচার আছে। নারী সমাজের ব্যাপারে তার উপর সবচেয়ে ঘৃণ্য যে কাজের কথা মানুষ চিন্তা করতে পারে, শাস্তির কথা চিন্তা করতে পারে, সেটা ধর্ষণ। কিন্তু একটি মেয়েকে গণধর্ষণ করা হচ্ছে এই জামাত ইসলামের কর্মী সহানুভূতিশীলদের, হ্যাঁ, তাদের সেন্স অফ জাস্টিস, এই হলো বিচার বোধ তাদের। এবং তারা আশা করে আমরা এই সমাজে বেঁচে থাকতে তাদেরকে সমর্থন যোগাতে হবে, এবং সমাজ তাদের বিরুদ্ধে যে সংগঠিত প্রতিবাদ এবং প্রতিরোধ করে তোলা কত জরুরি এই নারী সমাজের, তার কথা পছন্দ হলে না হলে তাকে ধর্ষণ করতে হবে। সেন্স অফ জাস্টিস খেয়াল করেন তাদের, এবং তারা এটা ন্যায়সঙ্গত মনে করে। আচ্ছা, আমার বিরুদ্ধে, মানে আমি ব্যক্তিগতভাবে কথা বলছি কারণ আপনি এটা জিজ্ঞেস করছেন, সরি, এগুলো সারা জীবন ধরে হয়েছে, ভবিষ্যতেও হবে। সর্বশেষ একটা প্রোপাগান্ডা শুয়েছে, তার একটা সূত্র আছে অবশ্য। আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আওয়ামী দুঃশাসনের সময় আমি কোথায় ছিলাম। আচ্ছা, যেই লোকটা নির্লজ্জের মতন অনবহিত একটা লোক এই প্রশ্ন করে কোথায় ছিলাম, যেই লোকটা আওয়ামী দুঃশাসনের ব্যক্তিগত শিকার হিসেবে আমার অবস্থা, কিংবা যেই পত্রিকা আমি সম্পাদনা করি তাকে প্রায় বন্ধের উপক্রম করে ফেলেছিল, সেই হয় সে জানে অথবা জানে না। এই তো, যদি জানে তাহলে এটা মুনাফিকি, আর যদি না জানে তার এই প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে। সর্বশেষ হচ্ছে এটা নাকি নিউজ, নাকি সাবের চৌধুরীর পত্রিকা, আজকে সর্বশেষ গালি আমি দেখেছি। আমার সম্পর্কে তারা কি আশা করবে এটা বলেছে। এই কথাটা এসছে একজন প্যারিসবাসী ইউটিউবারের একটা মন্তব্য থেকে। সেই মন্তব্যর আবার একটা উৎস আছে, সেখানে আমি, এটা অফকোর্স বিভ্রান্তিকর এবং ভুল তথ্য। সেটা হচ্ছে বাংলাদেশের ইউনিস গভর্নমেন্ট একটা তথ্য কমিশন করেছিল। তথ্য কমিশন আপনার এই বিভিন্ন পত্রপত্রিকা সম্পর্কে নানান অ্যাসেসমেন্ট দিয়েছে। সেই তথ্য কমিশনের অনেককে ছোট বড় বয়সে বা সমসাময়িক অনেকের সাথে আমাদের ব্যক্তিগত জানা আছে। অনেকের পূর্বে বাংলাদেশের গণতন্ত্রের সংগ্রামে ইতিবাচক ভূমিকা ছিল, তাদের সঙ্গে ওই সময়গুলিতেও দেখা সাক্ষাৎ হচ্ছে, কিন্তু কেউ আমাদের কাছে জানতে চায় নাই নিউজ পত্রিকার মালিক কারা। নিউজ পত্রিকার যারা মালিক, এটা একটা কোম্পানি, সেই কোম্পানির একজন ইনিশিয়াল ইনভেস্টর ছিলেন সাইদ চৌধুরী। তিনি সাবের চৌধুরীর ভাই, কিন্তু সাবের চৌধুরীর রাজনীতির সঙ্গে
সাইদ চৌধুরীর রাজনীতির কোনো রকমের মিল কখনোই ছিল না। তিনি বরং যে নির্দলীয় ছিলেন তার প্রমাণ হচ্ছে উনি একবার স্বতন্ত্র নির্বাচন করতে গেছিলেন। আচ্ছা, এইচআরসির কোথায় নাকি তার পেজে লেখা আছে যে মেজর একটা শেয়ার তাদের আছে। মেজর শেয়ার মানে মেজরিটি শেয়ার না, ওইটা তার ইংরেজি বুঝবার সমস্যা। তাদের একটা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট তাদের ছিল। সেইটা থেকে আমাদের কাছে এই তথ্য কমিশনের রিপোর্টের মধ্যে আরও এরকম বহু ত্রুটি আছে, আমাদেরকে জিজ্ঞাসা করার দরকার পড়লো না, ওইটা থেকে নিয়ে তারা এটা লিখে দিল আমাদের পরিচয়। এই পত্রিকার প্রধান মালিক হচ্ছেন বাংলাদেশের শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাদের একজন শহীদুল্লাহ খান বাদল, যিনি কোনোদিন কোনো ছাত্র জীবনের পরে, মুক্তিযুদ্ধের পরে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিত ছিলেন না। যে নিউ এজের মতন ইন্ডিপেন্ডেন্ট এডিটোরিয়াল পলিসি অন্য কোনো প্রকাশক এই দেশ অন্তত গ্র্যান্ট করেন নাই। এখন আমাদেরকে গালি দেওয়ার জন্য এটা এখন আওয়ামী লীগের ভিকটিম যে পত্রিকা ছিল সেইটাও করছেন। তো এই যে অপপ্রচার, এগুলো এক ধরনের ফ্যাসিবাদী অপপ্রচার। জামায়াত ইসলামী আরেক ধরনের ফ্যাসিবাদী আচরণ করছে, যাকে তাকে যা তা খুশি বলে গালি দিচ্ছে, ব্র্যান্ডিং করছে এবং মেয়েদেরকে তাদের কথা পছন্দ না হলে ধর্ষণ করার কথা বলছে। এর বিরুদ্ধে রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে আপনার সামাজিক সংগ্রাম, সাংস্কৃতিক সংগ্রাম, রাজনৈতিক সংগ্রাম গড়ে না তুললে বাংলাদেশ তার ইতিহাস নির্দিষ্ট গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে পরিণতি লাভ করবে। ধন্যবাদ। আমি যে প্রসঙ্গটা শুরুতে আলোচনা করতে চাইছিলাম, কালকের দিনের একটা বড় ঘটনা, পাহাড়ের অস্থিরতা এবং সেখানে প্রাণহানির ঘটনা ঘটেছে কয়েকটি খাগড়াছড়িতে। আমি একটু আপনার বিশ্লেষণ শুনতে চাই। এটা অত্যন্ত বেদনাদায়ক ঘটনা এবং এটা অনেক দীর্ঘদিন ধরে, স্বাধীনতার পর 1972 সাল থেকে যে সমস্যার এখানে তৈরি হচ্ছে, সেই সমস্যার সমাধানের বিভিন্ন সময় কিছু রাজনৈতিক সমাধানের চেষ্টা হয়েছে, কিন্তু কখনোই এটা ফলপ্রসূ হতে পারে নাই। যে সমস্ত কারণে ফলপ্রসূ হতে পারে নাই তার একটা প্রধান ব্যাপার হচ্ছে বাংলাদেশের যে শাসক শ্রেণী, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ইত্যাদি, এবং সাম্প্রতিককালে জামাত ইসলামী, এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে জাতিবাদী রাজনীতি, অর্থাৎ বাঙালি, আওয়ামী লীগের দিক থেকে ছিল বাঙালি জাতীয়তাবাদ, যে বাঙালি জাতীয়তাবাদ অবাঙালি জাতি গোষ্ঠীর অস্তিত্ব, সম্মান এবং মর্যাদাকে স্বীকৃতি দেয় না। আর বিএনপির দিক থেকে সে একটা জাতীয়তাবাদী রাজনীতির কথা, বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতির কথা তাত্ত্বিকভাবে বললেও শেষ পর্যন্ত সেইটা আমরা লক্ষ্য করেছি পর্যবসিত হয়েছে বাঙালি মুসলমানের রাজনীতিতে। ফলে যেহেতু পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে আপনার অমুসলিম এবং অবাঙালি জাতিগোষ্ঠীর আদিবাস ছিল, সেইখানের লোকজনকে আমরা আদারিং করে ফেলেছি, আমরা এবং তারা। তাদের সঙ্গে বাঙালি জনগোষ্ঠীর, সেটা বাঙালি জাতীয়তাবাদী হোক কিংবা বাংলাদেশি জাতীয়তাবাদীদের হোক কিংবা জামাত ইসলামীর মতো ইসলামী জাতীয়তাবাদী রাজনৈতিক দলগুলির হোক, এক ধরনের অবিশ্বাসের সম্পর্ক, অনাস্থার সম্পর্ক তৈরি হয়েছে। তারা সেই অর্থাৎ একটা সমন্বয়বাদী রাজনীতির অভাবে এবং সেটাকে ফলপ্রসূ করতে না দিয়ে বিভিন্ন সরকার তারা সামরিকভাবে, আমরা লক্ষ্য করেছি, তাদেরকে এই সমস্যার সমাধান করতে চেয়েছে, যেটা পৃথিবীর কোথাও ফলপ্রসূ হয় নাই, বাংলাদেশও অনিবার্য কারণে, অপরিহার্যভাবেই এটা হয় নাই, বরং এগুলো প্রতিদিন বাড়তে থাকে। সাম্প্রতিক ঘটনা যেটা আপনি লক্ষ্য করুন, একটা মারমা কমিউনিটির একটা স্কুল শিক্ষার্থী মেয়ে, তাকে 3 জন বাঙালি মুসলমান তরুণ মিলে দর্শন করেছে এবং ওইখানে প্রতি বছর 15 জন, 20 জন, 25 জন করে আপনার নারী ধর্ষণের শিকার, এগুলির পরিষ্কার পরিসংখ্যান আছে, চিটাগং হিল ট্র্যাক্স কমিশনের আছে, ও পত্রপত্রিকাগুলির কাছে, সরকারের কাছে আছে। এই যে মেয়েগুলি যে ধর্ষণ হয়, এই ধর্ষণের যার বিরুদ্ধে ব্যাপারে যারা অভিযুক্ত, এই অভিযুক্ত কোনো না কোনোভাবে রাজনৈতিকভাবে ক্ষমতাবান আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী, এই সমস্ত রাজনৈতিক সংগঠনের প্রত্যক্ষ সদস্য না হলেও তাদের আশ্রয়ে প্রশ্রয়ে
এবং প্রশাসনেরও এক ধরনের প্রশ্রয় আছে। তা নাহলে একটা এলাকায় বছরের পর বছর মেয়েরা ধর্ষিত হবে, অথচ সেগুলো একটা বিশ্বাসযোগ্য বিচার প্রক্রিয়ার মাধ্যমে, তদন্তের মাধ্যমে, শাস্তিযোগ্য অপরাধ যেগুলো পরিষ্কারভাবে, সেগুলোর উদাহরণ সৃষ্টিকারী শাস্তি যখন না হয়, তখন এক ধরনের সেন্স অফ ইম্পুনিটি তৈরি হয়, অর্থাৎ তাদের অপরাধ করলেও তাদের কোনো শাস্তি হবে না, এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা লক্ষ্য করুন, আমরা যখন এই সমস্ত কথা বলি, কিংবা চাকমা, মারমাদ, বম সম্প্রদায়, আমি বম সম্প্রদায়ের কথা আসছি, এই গত বছর বম সম্প্রদায়ের অধিকাংশের বাস হচ্ছে বান্দরবন। এটা হচ্ছে খাগড়াছড়ির ঘটনা। একবার আমরা পত্রপত্রিকায় দেখলাম, রাষ্ট্র মনে করল যে বাংলাদেশের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী সংগ্রামে বম সম্প্রদায়ের কিছু লোক এটার সঙ্গে ষড়যন্ত্রের মধ্যে জড়িত। বাংলাদেশে যখনই, যে কোনো দেশে, শুধু বাংলাদেশে নয়, যখন একটা নির্দিষ্ট জনগোষ্ঠীকে আদারিং করা হয়, অর্থাৎ আমরা এবং তারাই পর্যবসিত করা হয়, সেইখানে নানা বিদেশি শক্তি সেখানে ষড়যন্ত্র করে। এটা সত্য, পৃথিবীর সমস্ত অঞ্চলে করে, হয়তো এখানেও আছে। কিন্তু আমাকে বলুন, একটা পুরো গ্রামবাসী 8 বছরের শিশু থেকে 70 বছরের বৃদ্ধ এবং আপনার 25 বছরের পতি নারী, গর্ভবতী নারী কি করে আন্তর্জাতিক ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত হতে পারে? পুরো গ্রামবাসীকে অ্যারেস্ট করে ফেলছিল এবং বহু মাস ধরে তাদের কোনো বেইলের ব্যবস্থা হয় নাই। সাম্প্রতিককালে অনেকে মুক্তি লাভ করেছে। অন্তত একজনের ঘটনা আমি জানি, যিনি অ্যাডভান্স স্টেজে, তার প্রেগন্যান্সির অ্যাডভান্স স্টেজে তাকে গ্রেফতার, আন্তর্জাতিক ষড়যন্ত্রকারী হিসেবে এক অশিক্ষিতা নারী, তাকে গ্রেফতার করার পর হাজতের সন্তান প্রসব করতে হয়েছে। বাঙালির রাষ্ট্র যদি একটা জনগোষ্ঠীর সঙ্গে এই ধরনের আচরণ করে এবং তারা স্বেচ্ছায় মৈত্রীর বন্ধন তৈরি করতে এগিয়ে আসবে, এটা বিশ্বাস করার কি যৌক্তিক কারণ থাকতে পারে? তারপরে আপনি লক্ষ্য করুন যে এই যে আপনার এখন যে এটা খাগড়াছড়ি হচ্ছে, মারমা সম্প্রদায়ের সঙ্গে শিক্ষা, একটা কিশোরী মেয়ে, স্কুল শিক্ষার্থী, 3 জন মিলে তাকে রেপ করছে। একদিন পরে মাত্র একজনকে পুলিশ ধরেছে, বাকি 2 জনকে এখনো ধরা নাই। সেখানে আমরা দেখলাম আবার আর্মি মোতায়েন করা হচ্ছে, মোতায়েন করাই থাকে সেখানে। তা পরবর্তীকাল, গতকালকের কথা আমি বলছি, সেখানে অধিকাংশ মারমাদের প্রতিষ্ঠান, যেখানে বাজার, দোকান, সেটার মধ্যে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। বাড়িতে আগুন দেওয়া হচ্ছে, বাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে প্রতিবাদ, আমাদের এক সহকর্মীর বাড়িতে আগুন দিয়েছে। এর বিরুদ্ধে প্রতিবাদ তো হবেই। এর বিরুদ্ধে প্রতিবাদ না হয় তো অপরাধ। সেই প্রতিবাদীদের 3 জন রাষ্ট্রের গুলিতে প্রাণ হারিয়েছে, 3 জনকে হত্যা করা হয়েছে। এরকম একটা পরিস্থিতিতে আমরা যখন তাদের সঙ্গে কথা বলি, এবং এই যে বিভিন্ন রাজনৈতিক দল, বড় বড় রাজনৈতিক দল, তাদেরকে যখন শত্রু হিসেবে শনাক্ত করে, তারা সব আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্যে নিয়োজিত বলে প্রচার করে, কোনো কোনো অংশ থাকতে পারে। সেইটা বাংলাদেশের মূল ভূখণ্ডে এই দেশে এক পার্টি আরেক পার্টিকে রয়ের এজেন্ট, সিআইএর এজেন্ট, আইএসআর এজেন্ট, তারপরে মোসাদের এজেন্ট, এগুলি তো এই পার্টিগুলি বলে। অর্থাৎ মূল ভূখণ্ডের মধ্যেই, বাঙালি মুসলমানের মধ্যেই বাংলাদেশের স্বার্থ বিরোধী মেলা লোকজন আছে, যারা আন্তর্জাতিক নানা সংগঠনের সঙ্গে ষড়যন্ত্র করে। তাহলে ষড়যন্ত্রকারী সব জায়গায় থাকতে পারে, কিন্তু সেইখানে ঠিকমতো শনাক্ত না করে পুরো জনগোষ্ঠীর বিরুদ্ধে রাষ্ট্র যখন লেলিয়ে পড়ে, এবং রাষ্ট্রের সঙ্গে রাজনৈতিক দলগুলো যখন তাদেরকে নানা নিপীড়ন করে, সেখানে আপনি কি করে আপনি তাদেরকে অভিযুক্ত করবেন? আমি এইখানে আরেকটা ছোট্ট কথা বলে এক পর্বটা শেষ করতে চাই। ধরুন, পার্বত্য অঞ্চলের পাহাড়ি জনগোষ্ঠীর যে সমস্ত নেতা নেত্রীদের, ছাত্র সংগঠনের, নারী সংগঠনের বা অপরাপর রাজনৈতিক সংগঠনের নেতাদের সঙ্গে আমরা বিষয়টা বুঝবার জন্য কথা বলি যে তাদের অভিযোগগুলি কি, তারা একটা উল্টো অভিযোগ করে যে আমাদেরকে আপনারা আউটসাইডার মনে করেন, আমাদেরকে আপনারা বলেন আমরা বিচ্ছিন্নতাবাদী, অথচ আমাদের দাবিটাই অন্তর্ভুক্তিমূলক দাবি। তাদের দাবিটা কি? বাংলাদেশের সংবিধানের মধ্যে, রাষ্ট্রীয় সংবিধানের মধ্যে চাকমা সহ অপরাপর যে সমস্ত জাতিগোষ্ঠী আছে
তাদের পরিষ্কার সংযোগ তার স্বীকৃতি চাই। তারা চায় বাংলাদেশ রাষ্ট্রের সংবিধানের মধ্যে, বাংলাদেশের সীমানার মধ্যে তাদের যে জাতিগত পরিচয় সেইটা স্বীকৃতি দিয়ে সমমর্যাদার ভিত্তিতে তাদেরকে জীবনযাপন করবার দাবি জানায়। তো এইটা কি অন্তর্ভুক্তিমূলক চিন্তা, নাকি তাদেরকে যারা আদারিং করে, তাদেরকে যারা বিচ্ছিন্নতাবাদী বলে এবং বিচ্ছিন্নতাবাদী বলে তাদের জমি দখল করে বাড়ি পুড়িয়ে দেয়, মেয়েদের রেপ করে, গ্রেফতার করে মাসের পর মাস বা জামিনের ব্যবস্থা থাকে না, আপনি কি তাদেরকে দোষারোপ করবেন তারা বিচ্ছিন্নতাবাদী? না এই বৃহত্তর বাঙালি মুসলমান জনগোষ্ঠী তারা বিচ্ছিন্নতাবাদী? কারা তাদেরকে বিচ্ছিন্ন করতে চায়? তা আমি মনে করি এই শাসক শ্রেণীর রাজনৈতিক চৈতন্য উদয় হওয়া দরকার। বাংলাদেশকে তাদের আচরণের কারণেই এই জনগোষ্ঠী বিচ্ছিন্ন বোধ করে, ফলে এই সমস্যা তাদের দাবি দেওয়া নিয়ে রাজনৈতিকভাবে সুসংগত মানে একটা ইতিবাচক মনোভঙ্গ নিয়ে তাদের সমস্যাগুলো আন্তরিকতার সাথে খতিয়ে দেখে সেগুলোর সমাধান করতে গেলেই শুধু বাংলাদেশ বিচ্ছিন্নতাবাদের হাত থেকে রক্ষা পাবে। তা না হইলে পৃথিবীর বহু জায়গায় এই ভূখণ্ড বরং হারাবারই সম্ভাবনা থাকবে। কারণ হচ্ছে যে ওই অঞ্চল জুড়ে আলাদা আলাদা রাষ্ট্র তৈরি করবার স্থানীয় এবং আন্তর্জাতিক যে সমস্ত ডিজাইন, চক্রান্ত অথবা নীতি বিভিন্ন দেশের আছে, সেগুলোও তো আমরা সবাই জানি। তা আমরা কি তাদেরকে সেই দিকে ঠেলে দিব, নাকি তাদের অন্তর্ভুক্তিমূলক যে দাবি সেইগুলোর ন্যায্য দাবিগুলোকে মেনে নিয়ে একসাথে বসবাস করবার চেষ্টা করব? এইটা সরকার এবং শাসক শ্রেণীর চিন্তা করবার দায় আছে। আপনি জামায়াত ইসলামী নিয়ে কথা বলছিলেন এবং অনেকেই মনে করছেন যে জামাত ক্রমশ তার উত্থান, আপনি বলেছেন যে তারা এখানে ছিলই, কিন্তু তাদের সমর্থন বাড়ছে। তার একটা বড় প্রমাণ হিসেবে অনেকেই মনে করেন যে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাদের সমর্থকদের বিজয়, রাকসু চাকসুর নির্বাচন, সেখানেও অনেকেই মনে করছেন যে তারাই হয়তো বিজয়ী হবে। এবং দেশের সাম্প্রতিককালে যতগুলো সার্ভে বা পোল হয়েছে সেগুলো তো দেখা যাচ্ছে যে অনেকটাই তারা তাদের সমর্থন বাড়ছে, তারা অনেকটা বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন। সব মিলিয়ে আপনার কাছ থেকে শুনতে চাই, কারণ এই ইলেকশনগুলোর পরে আপনার সঙ্গে আমার এই অনুষ্ঠানে কথা হয়নি, তো আপনি বিভিন্ন জায়গায় বলেছেন, কিন্তু আমি আমার দর্শকদের জন্য আপনার মতামত। ধন্যবাদ আপনাকে। জামায়াতের সমাজে প্রভাব বেড়েছে, কতগুলো সমাজে প্রভাব বাড়া আর সমর্থন বাড়ার মধ্যে সমর্থনও বেড়েছে। প্রভাব সমর্থন বাড়বার কারণেই প্রভাবও বেড়েছে, এইটা সত্য। আচ্ছা, এর দুটো কারণ প্রধানত। এক নম্বর হচ্ছে যেই রাজনৈতিক দল একটা পৃথিবীর অন্যতম প্রধান ঘৃণ্যতম গণহত্যার সঙ্গে জড়িত, সেই রাজনৈতিক দল একটা সমাজে যখন তার প্রভাব এবং সমর্থন বাড়ে, এইটা তো বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোর ভীষণভাবে ভাবতে বসার প্রয়োজন ছিল, কিন্তু তারা ভেবেছে বলে আমার মনে হয় না। বরং তাদের এই বিকাশে আওয়ামী লীগ এবং বিএনপি নানানভাবে তাদেরকে সহযোগিতা করেছে। কখনো এই জামাত ইসলামী গণতন্ত্র প্রতিষ্ঠার নামে আওয়ামী লীগের দোসর হিসেবে, কখনো বিএনপির দোসর হিসেবে এইখানে তাদের প্রভাব বাড়িয়েছে। এটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সুবিধাবাদী রাজনীতি, অর্থাৎ আওয়ামী লীগ, বিএনপি এবং অপরাপরের সুবিধাবাদী রাজনীতির কারণে, ভোটারের সংখ্যা বাড়ানোর রাজনীতির কারণে তারা নৈতিকতা বাদ দিয়ে কৌশলগত প্রয়োজনে তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে তাদেরকে বিকশিত হবার সুযোগ দিয়েছে, একটা। দ্বিতীয়ত, মানুষের মধ্যে কেন সমর্থন বাড়ল? একটা তারা তো সাংগঠনিক চিন্তা করবেই জামাত ইসলামী রাজনৈতিক দল হিসেবে। এরও আবার দুটো কারণ। সবচেয়ে খারাপ ছাত্রও যদি সারা বছর পরিশ্রম করে, তার একটা রেজাল্ট আছে। জামাত ইসলামী 50 বছর ধরে নিরন্তর কাজ করে যাচ্ছে। তারা স্কুল তৈরি করেছে, তারা হসপিটাল তৈরি করেছে, কলেজ তৈরি করেছে, বিশ্ববিদ্যালয় তৈরি করেছে, ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করেছে, ব্যাংক প্রতিষ্ঠা করেছে।
এইটা কিন্তু এই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির শাসনামলে তাদের এই নীতি সহযোগিতা এবং আইনি সহযোগিতার মধ্যে থেকেই করেছে। তাদের একটা ক্যাডার ভিত্তিক পার্টি, তাদের কতগুলি নিয়ম নীতি আছে। সেই নিয়ম নীতি আওয়ামী লীগ এবং বিএনপির নিয়ম নীতির চাইতে বেটার হিসেবে মানুষ চাক্ষুষ করেছে। এখন সুশৃঙ্খল দল হলেই গণতন্ত্রপরায়ণ দল, সেটা যে নয় এই বিষয়ে সমাজে খুব কথা বলা হয় নাই। একটা দলের রাজনৈতিক আদর্শ কী সেটা গুরুত্বপূর্ণ। যেমন ধরেন হিটলারের পার্টি, মুসোলিনির পার্টি, তারা কিন্তু অত্যন্ত নিয়ম অনুবর্তী দল ছিল। অর্থাৎ নিয়ম কানুন মেলে শৃঙ্খলাপূর্ণভাবে বিকশিত হলেই সেটা একটা ভালো রাজনৈতিক দল হয়ে যায়, যেটা সত্য নয়। এই আলোচনা সমাজে নিরন্তরভাবে হয় নাই। মূলত তার আদর্শ কি, রাজনৈতিক আদর্শটা কি, কী ধরনের সমাজ সে প্রতিষ্ঠা করতে চায়, সেইখানে গণতন্ত্রপরায়ণ শক্তিগুলির বা ধারণার সঙ্গে তাদের ধারণার পার্থক্য কোথায়, এই আলোচনাগুলি আওয়ামী লীগ, বিএনপি বা আরও যারা সরকার চালিয়েছে দল, রাজনৈতিক দল হিসেবে জাতীয় পার্টিটা কখনো আলোচনা করে নাই। সমাজে বুদ্ধিজীবীরাও আওয়ামী লীগ, বিএনপিতে বিভক্ত থাকবার ফলে পরস্পরের নিন্দামন্দ এবং প্রশংসায় নিজেদেরকে নিয়োজিত রেখেছিল। ফলে বাংলাদেশের সমাজ এই যে এক ধরনের রাজনীতির দিক থেকে অসচেতন সমাজে পরিণত হয়েছে। আপনার জামাত ইসলামী এই অসচেতনতাটার সুযোগ নিতে পেরেছে, কারণ তারা তাদের রাজনীতিতে অন্যদের তুলনায় অনেক কমিটেড, তাদের অঙ্গীকার আছে। এইটা আপনার সমাজে তাদের বিকাশের ক্ষেত্রে একটা সহযোগিতা করেছে। সাধারণ সমর্থন বারবারও আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে যে বামপন্থা ধরুন, যারা এদেশের সবচাইতে অসাম্প্রদায়িক রাজনৈতিক সংগঠন, রাজনৈতিক আদর্শ, তারা বা মধ্যপন্থী রাজনৈতিক দল হিসেবে যারা প্রচার করতো আওয়ামী লীগ, বিএনপি, মুক্তিযুদ্ধের চেতনা যে একটা অত্যন্ত উন্নত মানের আকাঙ্ক্ষা, আওয়ামী লীগ শাসনামলে বিশেষত তার সর্বশেষ 15 বছরের শাসনামলে মুক্তিযুদ্ধের চেতনার নামে, মুক্তিযুদ্ধের বস্তুনিষ্ঠ চেতনা বাস্তবায়নের পর থেকে বহুদূর সরে গিয়ে এইটাকে একটা আপনার দুঃশাসন এবং দুর্নীতির, দলীয় দুঃশাসন এবং দুর্নীতির একটা স্লোগান, এই স্লোগানের অন্তরালে যে কাজগুলো করেছে মানুষ তো এটা দেখেছে। ফলে মুক্তিযুদ্ধের চেতনার কথা বললে এই কারণ যে গত 15 বছরে ধরুন যেই শিশু আপনার আওয়ামী লীগ ক্ষমতা আসার সময় 10 বছর বয়স ছিল, সে তো তার এখন যার 25 বছর বয়স, সে মুক্তিযুদ্ধের চেতনার সম্পর্কে, যেহেতু তার স্কুল পাঠ্য বইয়ে পরিষ্কার সত্য কথা লেখা হয় নাই, যেহেতু তাকে ইতিহাস বই ঠিকমতো পড়ানো হয় নাই, কারণ যে ইতিহাস লেখার ক্ষেত্র বুদ্ধিজীবীদের অসৎ তৎপরতার কারণে দলীয়করণ হয়েছে। বাপ মায়ের কাছে শোনা, দাদা দাদির কাছে শোনা অভিজ্ঞতার সঙ্গে ইতিহাসের বইয়ে লেখা মুক্তিযুদ্ধের চেতনা যে আওয়ামীকরণ, সেটা সে মেলে নাই। ফলে সে বিশ্বাসযোগ্য বিবরণ বা বয়ান সে দেখে নাই, ফলে সেটাও সে যথার্থভাবে অবিশ্বাস করেছে। এবং তার যে ইকোনমিক পলিসির ফেলিওর আওয়ামী লীগ, বিএনপির, মানুষের বৈষম্য কমানোর পরিবর্তে তাদের শাসন আমলগুলিতে তাদের অর্থনৈতিক তৎপরতার কারণে, অর্থনৈতিক নীতির কারণে যে বৈষম্য বেড়েছে, অর্থাৎ জনগণকে আওয়ামী লীগ, বিএনপি মুক্তিযুদ্ধের কথা নানানভাবে বললেও মুক্তিযুদ্ধের চেতনাকে, বৈষম্য বিরোধী চেতনাকে আপনার কিন্তু প্রতিষ্ঠিত করতে পারে নাই। তাদের কাজ হল উল্টো। এরকম একটা সময়ে দেখুন, মানুষ যে একটা বৈষম্য বিরোধী স্লোগানকে সমর্থন দিল আওয়ামী লীগের বিরুদ্ধে, অর্থাৎ ওই চেতনা কিন্তু, আকাঙ্ক্ষা কিন্তু তার আছে। এমন একটা সময়ে জামাত অনেক স্মার্টলি তাদের কাজগুলি এগিয়ে নিতে পেরেছে। তারা যদি ক্ষমতায় পুরোপূর্ণভাবে ছিল না, তারা যে ক্ষমতায় গেলে কতটা অপরাধ করতে পারে, তাদের লোকেরা যে তার সেন্স অফ জাস্টিস, যে মেয়েরা আপনার এই তার ন্যায্য সমালোচনা করলো, গণধর্ষণের কথা চিন্তা করতে পারে, এটুই দেশের মানুষ এখনো দেখে নাই। ফলে আওয়ামী লীগ, বিএনপির রাজনৈতিক অর্থনৈতিক ফেলিয়ার এবং জামাতের নিরন্তর প্রচেষ্টা, জামাতের সেই কৃতিত্ব তার আছে, সেইটার কারণে এই সমস্ত ঘটনা ঘটেছে। ফলে এখন এইটার থেকে মুক্তির শর্টকাট কোনো পথ নাই। অপরাপর রাজনৈতিক দলগুলোকে যারা
ন্যূনতম গণতন্ত্রে বিশ্বাস করে, আপনার মানুষের চিন্তার স্বাধীনতাকে বিশ্বাস করে, তাদেরকে অনেক বেশি রাজনৈতিক, দার্শনিক এবং সাংস্কৃতিক সংগ্রাম শুরুই তো হয় নাই, শুরু করা এবং বিকশিত করার মাধ্যমেই এইরকম একটা বর্বরচিত অপরাধী রাজনৈতিক দলের অপরাধী চিন্তা থেকে মুক্তির পথ তৈরি হতে পারে। সো আমরা একটু শেষের দিকেও যেটুকু সময় আছে সেটুকু সময় আর আমি জামাত বা বর্তমান সরকার বা নবগঠিত রাজনৈতিক দল এনসিপি নিয়ে আলোচনা করতে চাই না, কারণ এগুলো আপনি অ্যাড্রেস করেছেন। মাঝে মাঝে আওয়ামী লীগ বিএনপির প্রসঙ্গটাও এসছে, কিন্তু আমি এই দুটো প্রধান দল যাদেরকে আপনি রাজনৈতিক, আদর্শিক, সাংস্কৃতিক লড়াইয়ের কথা বলছেন, তাদের করা উচিত। আমার একটু আপনার কাছে প্রশ্ন যে সামনে নির্বাচন, এই নির্বাচন নিয়ে অনেকের মধ্যে নির্বাচন হবে কিনা, হলে সেটা কেমন নির্বাচন হবে, সেগুলো নিয়ে যেমন সংশয় আছে, অনেকে খুবই অতি আশাবাদী আমি দেখতে পাচ্ছি, বিশেষ করে বিএনপি বা তার কোনো কোনো মিত্র খুবই অত্যন্ত আশাবাদী। কিন্তু আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই যে এই দুটো দল, প্রধান দুটো দল, বাংলাদেশ এতদিন তো এই দুই দলের রাজনীতির মধ্যে কেন্দ্রীভূত ছিল, এখন জামাতের কথা আসছে, শেষ পর্যন্ত কি হবে সেটা জনগণ ডিসাইড করবে। বাট এই দুটো দলের ভবিষ্যৎ আপনি কি দেখেন, তাদের বর্তমান ভবিষ্যৎ এবং আগামী নির্বাচনকে কেন্দ্র করে তাদের অবস্থান আপনি কি দেখেন? আচ্ছা, ধন্যবাদ। এক নম্বর হচ্ছে যে নির্বাচন নিয়ে একটু আগে, এটি আসলে আমার শেষ প্রশ্ন আপনার কাছে, 5-6 মিনিট সময় আপনার জন্য। আমার ধারণা, আমি জানি আপনার ব্যক্তিগত পজিশন, আপনার ব্যক্তিগত পডকাস্টে আমি শুনি, আপনি মনে করেন যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে না, আপনি বলেন। আমি এখনো মনে করি হবে না, এবং আমি মনে করি যে হলেও সেটা আসলে কোনো নির্বাচন বলতে আমরা যা বুঝি সেরকম কোনো নির্বাচন। আমার ধারণা যে ইউনূস সরকারের ন্যূনতম দায়িত্ববোধ যদি থাকে, ন্যূনতম দায়িত্ববোধ যদি থাকে, এবং তার সরকারের ব্যর্থতার সম্পর্কে যদি তার সামান্যতম ধারণা থাকে, তাহলে তার সর্বশক্তি নিয়োগ করে, তার ক্যাপাসিটি আদৌ যদি কিছু থেকে থাকে, এই সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে, নির্বাচন কমিশন, আইন কানুন, প্রশাসনকে নিয়ে তার ফোকাস হওয়া উচিত একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার দিকের জন্যে। এবং আমার অনুমান যে অন্তত অধ্যাপক ইউনূস, আমি এখনো পর্যন্ত বিশ্বাস করি তিনি এটা চান। ফলে নির্বাচন ফেব্রুয়ারি মাসে এটা সংগঠিত হবে বলে আমার ধারণা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কিন্তু কথা, আকাঙ্ক্ষা এবং অ্যাকশনের মধ্যে কিন্তু পার্থক্য অনেক। তার ক্যাপাসিটি সম্পর্কে, এই নির্বাচনটার কোয়ালিটি কিরকম হবে, একটা উনি তো বারবার ইতিহাসের সেরা নির্বাচন বলছেন, ইতিহাসের সেরা নির্বাচন তুলে আনবেন, এবং এইটাই মানুষের আকাঙ্ক্ষা। সে কারণেই এত বড় নির্বাচনহীন সমাজের মধ্যে এত বড় রক্তপাত, এত রক্তক্ষয় এবং রক্তদান এটা হয়েছে। কিন্তু সেটা তুলে আনবার জন্য যে যোগ্যতা, যে সামর্থ্য, যে চিন্তা করা দরকার, সেই চিন্তার ক্ষমতা তাদের আছে কিনা, এবং যেই সমস্ত রাজনৈতিক শক্তিগুলোকে সমন্বয়ের ভিত্তিতে মোবিলাইজ করতে হবে, তার এফার্টস নেওয়ার জন্যে এই রাজনৈতিক দলগুলোকে একটা ষড়যন্ত্রমূলক রাত্রের আলোচনা, আর একটা হচ্ছে প্রকাশ্যে সেইগুলোকে এই অবস্থার মধ্যে মোবিলাইজ করবার সামর্থ্য। কারণ তার মন্ত্রীদের অধিকাংশেরই এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো অর্গানিক যোগাযোগ নাই, কিভাবে রাজনৈতিক নেগোসিয়েশন করতে হয় তার কোনো অভিজ্ঞতা নাই। আচ্ছা, এই সমস্ত অবস্থার মধ্যে এই তার কোয়ালিটিটা কি হবে সেইটা আমি খুব নিশ্চিত না। ইতিহাসের সেরা নির্বাচন হবে এইরকম কোনো আশাবাদ আমি দেখি না, বাট নির্বাচনটা হবে বলে আমার মনে হয়। দ্বিতীয়ত প্রশ্নটা হচ্ছে যে আওয়ামী লীগ বিএনপির, লক্ষ্য করুন, আবার জামাত ইসলামে ফেরত যেতে হবে একটু, কারণ জামাত ইসলাম নানান কারণে এই দেশে কুখ্যাতি অর্জন করেছে। জামাত ইসলামের বিচার বা ৭১-এ তাদের মানবতা বিরোধী অপরাধের বিচার আমি আমার কৈশোর থেকে চাই। আওয়ামী লীগ যখন এই বিচার প্রক্রিয়া শুরু করে, এই বিচার প্রক্রিয়াকে পত্রিকা হিসেবে এবং ব্যক্তি হিসেবে, সাংবাদিক হিসেবে আমি এটা সমর্থন করেছি। একই সঙ্গে লক্ষ্য করুন, সেই বিচারটা যদি সুষ্ঠু হয়, আমরা সেইটার পক্ষে বলেছি। এবং যখন আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছিল আওয়ামী বিচার প্রক্রিয়ায় এক পর্যায়ে যে রাজনৈতিকভাবে নির্ধারিত হয়ে যাচ্ছে সম্ভবত যে তাদের এই মামলা কোর্টে সবার ফাঁসি হবে,
এটা রাজনৈতিকভাবে আপনার নির্ধারিত হচ্ছে যখন মনে হয়, তখন সেটা আমি লিখেছি। লিখবার কারণে আমাকে আদালতে দাঁড়াতে হয়েছে। এই যে জামাত ইসলামের বর্বর কর্মী সমর্থকরা সেটা ভুলে গেছে। এই জামাত ইসলামের বিচার যাতে অন্যায়ভাবে না হয়, সেইটা লিখতে গিয়ে, সেইটা ছাপাতে গিয়ে আমাকে কোর্টের দাঁড়াতে হয়েছে, কোর্টে শুনানি করতে হয়েছে এবং ফাইট করে সেটার থেকে বেরিয়ে আসতে হয়েছে। আমি মনে করি এখনো পর্যন্ত দল হিসেবে জামাত ইসলামের বিচার হওয়ার দরকার। তেমনি জুলাই আগস্ট মাসের 3 সপ্তাহের মধ্যে আওয়ামী লীগ যেখানে মাস কিলিং করেছে, সেইটারও বিচার হইতে হবে দল হিসেবেও। কেন দল হিসেবে? এখন যে বিচার হচ্ছে, যে বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে, সেখানে শেখ হাসিনা সহ অপরাপর রাজনৈতিক নেতাদের, আওয়ামী লীগ নেতাদের বা মন্ত্রীদের, এটাকে বলে যে হুকুমদাতা কিংবা সুপিরিয়র রেসপন্সিবিলিটি বলে আপনার তাদেরকে অভিযুক্ত করা হচ্ছে রাইটলি। দল হিসাবে হইতে হবে এই কারণে যে এই দলের কোনো নেতা কোনো পর্যায়ে ওই হত্যাযজ্ঞের সময় বিশ্বাসযোগ্যভাবে বা প্রকাশ্যে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে কোনো রেজলিউশন নিয়েছিল কিনা, কোনো প্রতিবাদ আপন দলীয় নেতৃত্বের বিরুদ্ধে করেছিল আজ অবধি করেছে কিনা, বা আজ অবধি তাদের কোনো অপরাধ বোধের কোনো রিমর্স আমরা লক্ষ্য করি কিনা। জামাত ইসলাম যেমন তার অপরাধ স্বীকার করে না, আওয়ামী লীগও তেমন অপরাধ স্বীকার করে না। বিএনপি আমার হাতে সময় নেই, সেটা নিয়ে আমি আর ফলে 2 মিনিট সময় আছে। আচ্ছা, ফলে তাদের এই বিচারটা হওয়া দরকার। নির্বাচনের কেমন হবে তার আরেকটা ব্যাপার হইল, আওয়ামী লীগের নেতৃত্ব এই মুহূর্তে তার বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তার কার্যক্রম নিষিদ্ধ হয়ে আছে নির্বাহী বিভাগের আদেশে। নির্বাহী বিভাগের আদেশ দিয়ে কোনো রাজনৈতিক চিন্তাকে, রাজনৈতিক দলকে প্রকৃতপক্ষে নিষিদ্ধে বাস্তবায়ন করা যায় না। জামাত ইসলামীকে করেছিল, আওয়ামী লীগ পারে নাই। ফলে এই নির্বাচন যদি আওয়ামী লীগকে ছাড়া করবার কথা, আমি নিজেই তো বলি তাদের শাস্তি হওয়া উচিত, তারা এটা ভীষণভাবে ডিস্টার্ব করবে। যারা নির্বাচনটা করতে চায় তাদের হিসাবের মধ্যে আছে কিনা আমি জানি না, সেইটাকে ভণ্ডুল করবার জন্য এমনকি তারা চেষ্টা করবে। সেটা কিভাবে তারা সামলাবে? বিএনপির দিক থেকে ধরুন 5ই অগাস্টের পরপর 3 মাস 4 মাসের মধ্যে যদি নির্বাচন হতো, তাহলে বিএনপি একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি পেত। সেইটা তার ব্যাপারে সিম্প্যাথি তৈরি হওয়ার কারণে, কারণ 15 বছর আওয়ামী লীগের নানান নিপীড়নের শিকার হয়েছে। কিন্তু দীর্ঘ সময় হয়ে যাওয়ার কারণে একদিক দিয়ে সমাজের কিছু লাভ হয়েছে। সেটা হলো এই, বিএনপি যে রাজনৈতিক দল হিসেবে তার কোনো কেন্দ্রীয় আদর্শ, কেন্দ্রীয় নেতারা যে সমস্ত কথা বলেন তার অনেককে বহিষ্কার করেছে। সেই আদর্শ যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত তারা কোনো রাজনৈতিক দল অর্থাৎ সমাজকে পরিচালনা করবার জন্য উন্নতর ব্যবস্থায় করবার যোগ্যতা অর্জন করে না, সেগুলো প্রমাণিত হয়েছে। ফলে তার ভোট অনেক কমবে। এমন অবস্থায় জামাত ইসলামীর ভোটও নেগেটিভ ভোট কিছু বাড়বে বলে আমার ধারণা। তারপরে কোয়ালিশনগুলি কিভাবে হয়, এনসিপি যেটা তরুণদের দল, তারা নিজেরা ইতিমধ্যে আত্মহত্যা করেছে। এটা তারা শুধু নিজেদের বিরুদ্ধেই অপরাধ সংগঠিত করে নাই, এই যে তরুণ সমাজের প্রতি যে মানুষের আস্থা, সেই আস্থাকে ধ্বংস করবার ক্ষেত্রে তারা বেশ খানিকটা অবদান নিজেরাই রেখেছে। ফলে শেষ পর্যন্ত নির্বাচনটা হবে কিনা, হইলে কিভাবে হবে, এটা একটা এই মুহূর্তে বাংলাদেশের বিরাট বা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলা করা প্রধানত গণতন্ত্রপরায়ণ রাজনৈতিক দল এবং এই অভ্যুত্থানের মধ্য দিয়ে পরিস্থিত সরকার, ইউনূসের সরকারের রাজনীতি বোঝবার সক্ষমতা এবং এগুলোকে মোবিলাইজ করবার সক্ষমতার উপর নির্ভর করবে। যদি সেটা না হয়, বাংলাদেশ ভীষণ বিপদের মধ্যে পড়বে। বাংলাদেশ দুর্বলতর অবস্থায় যাবে এবং দেশি বিদেশি নানা ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ বাংলাদেশের জনস্বার্থ বিরোধী নানা তৎপরতার দিকে বাংলাদেশকে নিয়ে যাবে। সেটা আমাদের কারো কাম্য হতে পারে না। অনেককে ধন্যবাদ মিস্টার নুরুল কবির। দর্শক, কথা বলছিলেন সম্পাদক ইতিহাসবিদ নুরুল কবির, এবং তিনি যেটা বলছিলেন যে তিনি আশাবাদী, আশা থাকা ভালো, এবং তিনি এটাও বলছেন যে তিনি মনে করেন যে নির্বাচনটা হবে, এবং নির্বাচনটা যদি ঠিকঠাক মতো না হয় তাহলে যে বাংলাদেশ একটা চরম বিপদের মধ্যে পড়বে, এটা এখন সরকারেরও বা সরকারের কাছাকাছি অনেকেই বলবার চেষ্টা করছেন। তবে একথা ঠিক যে নির্বাচনের যারা প্রধান স্টেক হোল্ডার, বিশেষ করে রাজনৈতিক দলগুলো,
প্রধান তিনটে দলের কথা তিনি চুলচেরা বিশ্লেষণ করেছেন। জামাত কিভাবে তার প্রভাব বলয় বিস্তার করতে পেরেছে, কিভাবে তার সমর্থন বাড়ছে, একটা সংগঠিত রাজনৈতিক শক্তি হিসেবে এবং নানা ক্রিয়াকর্মের মধ্য দিয়ে সমাজে তার বিস্তার কীভাবে করছে সেটা তিনি বিশ্লেষণ করছেন। কিন্তু একই সঙ্গে তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন যে রাজনীতিতে আদর্শটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আদর্শিক অবস্থানটাকে আপনি আমি কিভাবে বিবেচনা করতে চাই, যারা এই দেশ নিয়ে ভাবেন, দেশের ভবিষ্যতে চিন্তা করেন, এই দেশের মাটি বাতাসের সঙ্গে যাদের সম্পর্ক আছে, তারা যারা এই দেশটি চায়নি তাদেরকে কিভাবে বিবেচনা করতে চান সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং মুখের কথা বা চিন্তা আর কাজে কিছু কিছু উদাহরণ আজকে আলোচনার মধ্যে মিস্টার নুরুল কবির এনেছেন, সেগুলো বিবেচনার দাবি রাখে। দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে জামাত যেমন তার অপরাধের জন্য, বিশেষ করে ৭১ তার ভূমিকার জন্য ক্ষমা চায়নি, আওয়ামী লীগও তার অপরাধের জন্য ক্ষমা তো চায়নি, বরং তাদের মধ্যে কোনো অনুতাপ, অস্বস্তি আছে, সেটাও কিন্তু আজকে পর্যন্ত কোনো পর্যায়ে কোনো রকমের প্রমাণ নেই। কাজেই আওয়ামী লীগের এই অন্তত একটি বিষয়ের মধ্য দিয়ে তার ভবিষ্যৎও আসলে নির্ধারিত হবে এবং নির্ধারিত হওয়া উচিত বলে তিনি মনে করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর একটি বড় রাজনৈতিক দল, তারও এক ধরনের আদর্শের সংকট যেমন আছে, সবচেয়ে বড় কথা হচ্ছে বিএনপির আসলে রাজনীতিটা কি সেটাই স্পষ্ট নয়। কাজেই যে রাজনৈতিক দলের রাজনীতি থাকে না, সেটা রাজনৈতিক দল হিসেবে পরিচিত হতে পারে বটে, কিন্তু সমাজে প্রতিষ্ঠিত হওয়া জায়গা করে নেয়া জনগণের মধ্যে এবং যে ক্ষমতার রাজনীতি বলি আর জনসমর্থনের রাজনীতি বলি, সেখানে স্থান করে নেওয়া সেই দলের পক্ষে আসলে অত্যন্ত দুরূহ কাজ। কাজেই এই তিনটে দলের প্রশ্ন এবং যে সম্ভাবনা জাগানো যে তরুণদের দল যারা জাগিয়েছিলেন বা যারা ওই আন্দোলনে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, তারাও আসলে মিস্টার নুরুল কবিরের ভাষায় তারা আত্মহত্যা করেছে। এই সবগুলো রাজনৈতিক দলের যে বর্তমান এবং ভবিষ্যৎ, সেটা যদি আমরা বিবেচনা নেই, তাও বাংলাদেশের জন্য একটা বড় বিপদ। এখান থেকে পরিত্রাণের উপায় কি, সেটা হয়তো ভবিষ্যতে আমরা আবার যখন মিস্টার নুরুল কবিরের সঙ্গে কথা বলবো তখন আরও বিস্তারিত বোঝার চেষ্টা করব। কিন্তু মানুষের জেগে ওঠা ছাড়া আসলে আপাত সমস্যার সমাধান খুঁজে পাওয়া খুবই কঠিন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।